আমি খুশিতে পরিটিকে জড়িয়ে ধরলাম, এতটাই শক্ত করে জড়িয়ে ধরলাম সে আমাকে বলতেছিল, এই কি করছো, ছাড়ো আমাকে, আমি ব্যথা পাচ্ছি। কিন্তু আমি বলতেছিলাম, আমি তোমাকে আজ ছাড়বো না, তুমি আমার মন জয় করে নিয়েছো, আমি তোমাকে অনেক বেশি পরিমাণ ভালোবেসে ফেলেছি। তার ঠোঁট আমার গলার সাথে লেগে আছে, আর আমার ঠোঁট তার কপালের সাথে লেগে আছে। তার গরম নিঃশ্বাস আমার গলায় লাগতেছিল, এজন্য এক অন্যরকম পরিবেশ। আমরা দুজন একে অপরকে এত জোরে আলিঙ্গন করে আসছি যেন মনে হচ্ছে অনেক দিন পর আমাদের মিলন হলো। তার দেহ মানুষের মতো হলেও শরীরটা যেন একদম নরম তুলতুলে। বন্ধুরা, এই প্রথম আমি তাকে আমার ইচ্ছাকৃতভাবে স্পর্শ করলাম। এর আগে তার সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক ছিল, কিন্তু কখনোই আমি নিজে থেকে তাকে স্পর্শ করিনি। কিন্তু সে আমাকে অনেক ভালোবাসে, আমাকে বলেছিল, আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। কিন্তু আমি তখন তাকে ভালোবাসি নাই। আমি তাকে বলেছিলাম, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, তুমি যদি চাও তাহলে বন্ধু হিসাবে আমরা থাকবো। সে তখন বলেছিল, আমার ভালোবাসা দিয়ে আমি তোমাকে জয় করে নিব। বন্ধুরা, অবশেষে সে তার ভালোবাসা দিয়ে আমাকে তার করে নিয়েছে। আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি কিছুদিন হলো, আমার রেজাল্টও বের হয়েছে, আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি। সে যদি আমাকে সাহায্য না করতো আমি হয়তো এ প্লাস পাইতাম না, কেননা লাস্ট 2-3 মাস আমার কোনো পড়াই হয়নি। আমি যখন পরিটির সাথে বন্ধুত্ব করেছিলাম, পরিটি প্রত্যেক রাত্রেই আমার কাছে চলে আসতো গল্প করার জন্য, তারপর আমরা দুজন গল্প করতাম। এই জন্যই আমার কোনো পড়াশোনা হয়নি। সেই পরিটি আমাকে বলেছিল, তুমি কোনো টেনশন করিও না, তুমি যখন পরীক্ষা দিতে যাবা আমি তোমাকে সাহায্য করব, তোমাকে সব প্রশ্নের উত্তরগুলো আমি বলে দেব। বন্ধুরা, তার কথা মতোই আমি যখন পরীক্ষার হলে যাই, আমি দেখতে পাই পরীক্ষা শুরু হওয়ার 5 মিনিট পরই সে আমার পরীক্ষার হলের মধ্যে প্রবেশ করে। তারপরেই অদৃশ্য অবস্থায় আমার সকল কোশ্চেনের উত্তর সে আমাকে বলে দেয়, আর আমি তার কথা মতো সকল প্রশ্নের উত্তর খাতায় লিখে দিয়ে আসি। তারপরেই আমার রেজাল্ট গোল্ডেন এ প্লাস। আমি আজ অনেক খুশি, আমার বাবা মাও অনেক খুশি। আজকেই আমার রেজাল্ট দিয়েছে, তাই তো আমি এত খুশি যে আমি পরিটিকে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরে আমি তাকে সরাসরি ভালোবাসার প্রস্তাব দিলাম। আমি বললাম, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। বন্ধুরা, পরিটিও খুশিতে আত্মহারা। সে কখনো চিন্তাও করতে পারেনি আমি এত সহজেই তাকে মেনে নিব। একটা সময় আমি অনুভব করতে লাগলাম আমার গলায় পানির মতো কিছু একটা লেগে আছে। তারপর আমি পরিটিকে ছেড়ে দিলাম। আমি ছেড়ে দেওয়ার পর দেখতে পাইলাম তার চোখ দিয়ে পানি পড়তেছে। আমি তাকে বললাম, এই তুমি আজকের খুশির দিনে কেন কান্না করতেছো? সে আমাকে বলল, এই কান্না দুঃখের কোনো কান্না নয়, এই কান্না সুখের কান্না। আজকে তুমি গোল্ডেন এ প্লাস পেয়েছো, আজকেই তুমি আমাকে মেনে নিলা, আমাদের পথ চলা শুরু আজকে থেকে। অতি আনন্দে আমার চোখ দিয়ে পানি পড়তেছে। আজকে তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি কখনোই আমাকে ভুলে যাবা না। কথা দাও, তুমি আমাকে ছাড়া কখনোই একা একা থাকবা না। কোনো কবিরাজের সাহায্য নিয়ে আমাকে তোমার থেকে দূরে ঠেলে দিবা না। কথা দাও। আমি তাকে আবারও জড়িয়ে ধরলাম, কপালে চুমু দিলাম, গালে চুমু দিলাম। তাকে জড়িয়ে ধরে আমি বললাম, আরে পাগলি, তোমাকে তো আমি ভালোবেসেছি যেদিন তোমাকে দেখেছি, তারপর থেকেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। যেদিন তুমি স্বপ্নে আমাকে দেখা দিয়েছিলা আমি তোমাকে বুঝতে পারি নাই, আমি তোমাকে তখন প্রচুর পরিমাণ ভয় পাইতাম। কিন্তু যেদিন তুমি আমার সামনে আসলা, তুমি তোমার সশরীরে আমার চর্মচক্ষুর সামনে আসলা, সেই দিন প্রথম দেখাতেই আমি তোমার দিকে হা করে তাকিয়েছিলাম। আমি তখন ভাবতেছিলাম, এত সৌন্দর্যের অধিকারী কোনো নারী আমি আমার জীবনে কখনোই দেখি নাই। সেই দিনে আমি মনে মনে চিন্তা করছিলাম আমি তোমাকে ভালোবাসবো, কিন্তু সামনে তো আমার এইচএসসি পরীক্ষা ছিল, যার কারণেই আমি তোমাকে বলেছিলাম আমার সাথে বন্ধুত্ব করার জন্য। আমি তোমাকে একটু দেখতে চাচ্ছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। তুমি যে আমাকে অনেক ভালোবাসো তার প্রমাণ হলো তুমি বন্ধু হিসাবেই আমাকে গ্রহণ করেছিলা, আর বলেছিলা আমার ভালোবাসা দিয়ে তোমাকে জিতে নেব। অবশেষে তুমি সেটা দেখিয়ে দিয়েছো। তুমি আমাকে এত ভালোবাসা দিয়েছো যে আমি তোমাকে শেষ পর্যন্ত বলতে বাধ্য হলাম আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমিও কথা দাও, তুমিও কখনো আমাকে ছাড়া যাবা না। বন্ধুরা, সে তখন আমাকে জড়িয়ে ধরেই বলতেছিল, আমিও তোমাকে ছাড়া কখনোই যাব না, আমরা কেউ একে অপরকে ছাড়া কখনোই থাকবো না। তারপর আমরা সেই রাত্রে আমার বিছানার উপর বসেছিলাম, আমি তার কোলের উপর মাথা রাখছিলাম, সে আস্তে আস্তে আমার মাথা নেড়ে দিচ্ছিল, আমাকে আদর করতেছিল।
এ যেন এক অন্যরকম প্রশান্তি। আমার কাছে মনে হচ্ছিল আমি যেন স্বপ্ন দেখছি। এত সুন্দর জীবন আমি কখনো চিন্তাও করতে পারিনি। আমার রুমের মধ্যে এক ধরনের সুগন্ধ বয়ে যাচ্ছে, যেটাতে আমি আরও পাগল হয়ে যাচ্ছি। আমি বুঝতে পারছি এই সুগন্ধ কোথা থেকে আসছে। পাশের রুম থেকে আমার মা বলতেছিল, কিরে তোর রুম থেকে এত সুন্দর গন্ধ কেন আসতেছে? আমি বললাম, মা এটা আমার পারফিউমের গন্ধ, আমি কিছুদিন আগেই এই পারফিউমটা কিনেছিলাম। আমার মা বলল, ও আচ্ছা, কিন্তু তুই কার সাথে কথা বলতেছিস? আমার কানে আসতেছে। আমি বললাম, মা আজকে তো আমার রেজাল্ট দিয়েছে না, আমি অনেক খুশি, তাই নিজে নিজেই কথা বলতেছি। পাশের রুম থেকে বাবা বলতেছিল, দেখ পাগল হোস না, অনেকেই গোল্ডেন এ প্লাস পায়, সামনে কিন্তু অ্যাডমিশন পরীক্ষা আছে, ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স না পাইলে তোর এই রেজাল্টের কোনো মূল্যই থাকবে না। কাজেই এত খুশি না হয়ে ভালোভাবে পড়াশোনা কর, 2-3 মাস পর তো আবার তোর পরীক্ষা। আমি চাই তুই ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পা, এলাকায় আমার মুখটা উজ্জ্বল কর। আমি আমার বাবাকে বলতেছিলাম, বাবা তুমি চিন্তা করিও না, আমি তোমাকে সব কিছুই উপহার দেব। আমি বাংলাদেশের সর্ববৃহত্তম বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, আমি অনেক ভালো রেজাল্ট করব, তুমি দেখে নিও। বন্ধুরা, আমি এত আত্মবিশ্বাসের সাথে কেন বললাম? কারণ আমি জানি আমার পাশে যে আছে সে হলো আমার প্রিয়তমা, যে কিনা আমাকে সাহায্য করতে পারে। তার সাহায্য পেলে আমি এমনিতেই ভালো রেজাল্ট করব, যেটা আমি এইচএসসি পরীক্ষায় করেছি, গোল্ডেন এ প্লাস পেয়েছি। বন্ধুরা, সেই রাত্রে আমাদের মাঝে গভীর প্রেম হয়। আমরা একে অপরকে অনেক ভালোবাসি, এতটা ভালোবাসি যেটা কখনো কল্পনাও করতে পারিনি। যাই হোক, আমি তার কোলের উপর শুয়েছিলাম। একটা সময় সে আমাকে বলতেছিল, এই আমাকে যেতে হবে। আমি তখন বললাম, এত তাড়াতাড়ি তুমি চলে যাবা? সে আমাকে তখন বলল, এত তাড়াতাড়ি নয়, আমি অনেক সময় তোমার এখানে আছি, তুমি হয়তো বুঝতে পারতেছো না, আমাকে আবার আমাদের রাজ্যে ফিরে যেতে হবে ফজরের আজান দেওয়ার আগেই। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 3টা বাজে। আমি তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, আবার আগামীকাল আসিও। তুমি জানো আমি তোমাকে ছাড়া কিন্তু থাকতে পারবো না। এতদিন অনেক কষ্টে আমি নিজেকে কন্ট্রোল করে রেখেছি, আর কিন্তু আমি কষ্ট করতে পারবো না। পরিটি আমাকে বলতেছিল, তুমি যদি এতই কষ্ট পাইতা তাহলে আমাকে কেন কষ্ট দিলা? কেন আমাকে বন্ধু হিসাবে তুমি থাকতে বললা? তখনই বলে দিতা আমি তোমাকে ভালোবাসি, তাহলে তো আমি এত কষ্ট পাই না, আমি তো এতদিন ভালো থাকতাম। আমি তখন বললাম, আরে তোমাকে একটু পরীক্ষা করলাম, দেখলাম তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো কিনা। আর তাছাড়া আমি তোমাকে বললাম না সামনে আমার এইচএসসি পরীক্ষা, রেজাল্টটা ভালো করতে চাচ্ছিলাম। কিন্তু আমি যদি আগে জানতাম তুমি আমাকে এতটা ভালোবাসো, তুমি আমার পরীক্ষায় এইভাবে আমাকে সাহায্য করবা, তাহলে তো প্রথম দিনই আমি তোমাকে জড়িয়ে ধরতাম, আমি তোমাকে অনেক ভালোবাসা দিতাম। এত সুন্দর চেহারার অধিকারী তুমি, আমি তোমাকে কিভাবে রিজেক্ট করতে পারি বলো? আমি তোমাকে প্রথম দেখাতেই অনেক ভালোবেসে ফেলেছি। তো যাই হোক বন্ধুরা, একটা সময় পরিটি আমার থেকে বিদায় নেয়। হাসি মুখে বিদায় নিয়ে ধোঁয়াকৃতির রূপ ধারণ করে জানালার ফাঁক দিয়ে বের হয়ে যায়। চোখের পলকে সে অদৃশ্য হয়ে যায়। আমিও জানালাটা বন্ধ করে শুয়ে পড়ি, মনের আনন্দে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকাল 10টার দিকে ঘুম থেকে উঠি। ঘুম থেকে ওঠার পর দেখি মা বাহিরে রান্না করতেছে। মা অনেকটা আমাকে বকাই দিল। মা বলল, কিরে এত দেরি করে উঠলি কেন? আমি মাকে বললাম, মা এখন তো আমার কোনো কলেজ নাই, একটু না হয় শান্তি করে ঘুমাইলাম। তো যাই হোক, মার সাথে কথা বলে আমি গোসল দেওয়ার জন্য চলে গেলাম। বন্ধুরা, দিনের বেলায় সেই পরীটি আমার কাছে আসে না, যদি না ইমার্জেন্সি কোনো দরকার হয়। কাজেই দিনের বেলায় আমি টোটালি ফ্রি। এখন তো আমার পড়াশোনাও নেই, সামনে অ্যাডমিশন পরীক্ষা, আমি আর কয়েকদিন পর থেকে পড়াশোনা শুরু করব। কিন্তু পড়েই বা কি করব? আমার তো প্রিয়তমা আছে, যে কিনা আমাকে সাহায্য করে। আমি যখন অ্যাডমিশন পরীক্ষা দিতে যাব সে তো আমাকে সাহায্য করবে, তাহলে আমি কেন পড়াশোনা করব? এই চিন্তা আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। মূলত এটা ভেবেই আমার অনেক ভালো লাগতেছে। এই পড়াশোনার প্যারা আমার আর ভালো লাগে না। আমার গ্রামের অনেক মানুষ আমাকে দেখতে আসতেছে, কেননা সেই সময় এ প্লাস পাওয়া সহজ কোনো কথা নয়। সেই সময় কোনো মতো পাশ করলেই মানুষ তার প্রশংসা করত, মানুষ অনেক আনন্দ করত, সারা গ্রাম মিষ্টি বিলাইতো। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন, পুরো গ্রামের মানুষ আমাকে দেখতে এসেছিল, আমার বাবাকে অনেক সম্মান করতেছিল। আমরাও সেই দিন অনেক মিষ্টি বিলিয়েছি যেদিন আমাদের রেজাল্ট দিয়েছিল। সবাইকে পেট ভরে মিষ্টি খাওয়াইছি। আমার গ্রামের কিছু লোকজন আমার কাছে আসতেছিল, তারা বলতেছিল, বাবা তুমি আমার ছেলে অথবা আমার মেয়েকে প্রাইভেট পড়াও, তুমি যদি একটু আমার সন্তানকে দেখতা তাহলে সে ভালো রেজাল্ট করতো। আমি তাদেরকে বলেছিলাম, আঙ্কেল আমার তো সামনে অ্যাডমিশন পরীক্ষা, এখন আমি নিজের পড়া নিয়েই ব্যস্ত, এখন আপনার ছেলে মেয়েকে আমি কিভাবে পড়াবো, আমাকে মাফ করবেন। তো সবার খুব আগ্রহ আমি যেন তাদের ছেলে মেয়েদেরকে প্রাইভেট পড়াই।
আমি তখন বুঝতে পারলাম আমাদের সমাজ শুধুমাত্র সফলতার পিছনে ঘোরে। এই সফলতা কে কিভাবে অর্জন করলো সেটা কোনো ম্যাটার নয়। আসল ব্যাপার হলো আপনি সফল হয়েছেন কিনা। আপনি যদি সফল হইতে পারেন দেখবেন আপনাকে সবাই সম্মান করবে। তো যাই হোক, এগুলো ভাবতে ভাবতে বিকালবেলা আমি খেলার মাঠে চলে গেলাম। আমি যখন খেলার মাঠে গেলাম দেখলাম পরিবেশ অনেক চেঞ্জ। যারা খেলতেছিল সবাই দৌড়ি আমার কাছে চলে আসলো, আমাকে নিয়ে অনেক আনন্দ উল্লাস করলো। আমি ফুটবল খেলতে অনেক ভালোবাসি। তারপর সেখানে তাদের সাথে খেলাধুলা করলাম। তারা আমাকে অনেক সম্মান করতেছিল। আমার জিনিসটা খুবই ভালো লাগতেছিল। আমার কাছে মনে হচ্ছিল এজন্য একটা স্বপ্ন। এই জিনিসটা আমি সবসময় ভাবতাম। আমি ভাবতাম আমার গ্রামের সবাই আমাকে সম্মান করবে। এখন সেটাই আমার সাথে বাস্তবে ঘটে যাচ্ছে। আর এটার জন্য একমাত্র কারণ হলো আমার সুন্দরী প্রিয়তমা, মানে সেই পরীটি। সে যদি না থাকতো তাহলে আমার এ প্লাস তো দূরের কথা, আমি পাশও করতে পারতাম না। যাই হোক বন্ধুরা, সেদিন আমরা একদম মাগরিবের আজান পর্যন্ত খেলাধুলা করি। তারপর সবাই একসাথে মাগরিবের নামাজ আদায় করি। পাশেই ছিল একটা নদী। বন্ধুদের সাথে সেই নদীর পাড়ে বসে থেকে বেশ কিছু সময় আড্ডা দেই। আড্ডা দেওয়ার পর আস্তে আস্তে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। তখন রাত আনুমানিক 8টা। বন্ধুরা, আপনাদের একটা কথা বলতে আমি ভুলে গিয়েছি। ছোটবেলা থেকে আমি ভালো ছাত্রই ছিলাম। আমাদের গ্রামের আরো অনেক ছেলেপেলে ছিল, তারা আমার সাথে পড়াশোনায় পারতো না। এরকম 4জন ছাত্র আমি যে কলেজে ভর্তি হয়েছি সেই কলেজেই ভর্তি হয়েছে। তারা 4জনের একটা গ্রুপ। এই 4জনের নাম হলো আসাদ, শফিক, তামিম আর রিয়াদ। এই 4জন একসাথে ঘোরাফেরা করে। তারা মোটেও পড়াশোনা করে না। ক্লাসের সময় সবসময় পিছনের বেঞ্চে বসতো আর শিক্ষকদেরকে ডিস্টার্ব করত। আমি খুবই অ্যাটেন্টিভ ছিলাম। আমি সামনের বেঞ্চে বসতাম, পড়াশোনা পারতাম, পরীক্ষাও ভালো রেজাল্ট করতাম। যার কারণে ওই 4জন আমাকে দেখতে পারতো না। আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করি, এইটা নিয়ে তাদের সাথে আমার একটা বড় ধরনের ঝামেলা হয়। তারা আমাকে বলতেছিল, এই তুই এত পড়াশোনা করিস কেন, তুই সবগুলোই পারিস। যার কারণে টিচাররা আমাদেরকে বকাবকি করে, খবরদার তুই এত পড়াশোনা করবি না। এটা নিয়ে তাদের সাথে আমার ঝামেলা হয়, অনেক বড় ঝামেলা। তো বন্ধুরা, এখন যখন আমি গোল্ডেন A+ পেয়েছি, কিন্তু তারা 4জন ফেল করেছে। আমি যেহেতু সবাইকে মিষ্টি বিলিয়েছি, কাজেই তাদের বাড়িতেও মিষ্টি দিয়ে এসেছিলাম। এই 4জন মনের দুঃখে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তার মাঝে একটা ব্রিজ পড়ে, অনেকটা জঙ্গলের পাশেই। সেই ব্রিজের উপর তারা 4জন আড্ডা দিচ্ছিল আর বিড়ি সিগারেট খাচ্ছিল। তো আমি যখন তাদের পাশ দিয়ে যাচ্ছিলাম, তারা ব্রিজের উপর আমাকে ঠেকিয়ে দেয়। আমার তখন খুবই ভয় করতেছিল। অন্ধকার রাত, আশেপাশে কেউ নেই, পাশেই একটা জঙ্গল। তারা আমাকে বলতেছিল, তোর অনেক সাহস বেড়ে গেছে না, তুই গোল্ডেন A+ পেয়েছিস, ভালো কথা, তুই আমাদের বাড়িতে কেন মিষ্টি দিয়ে আসলি? আমি যে তাদের বাড়িতে মিষ্টি দিতে গিয়েছিলাম এটাই ছিল আমার বড় অপরাধ। কিন্তু আমি তো বন্ধুরা এতটা হিসাব করে যাইনি। আমি মনের আনন্দে সবাইকে মিষ্টি খাওয়াইছি, আর এটাই আমার জন্য কাল হয়ে দাঁড়ায়। তারপর তারা 4জন মিলে আমাকে মারধর করে, অনেকটাই মারধর করে। রিয়াদ নামের যে ছেলেটা ছিল সে আমাকে অনেক বেশি পরিমাণ আঘাত করে। তারপর তারা আমাকে বলে, তুই যদি গ্রামের কাউকে বলিস বা কারোর কাছে বিচার দিস তোর খবর আছে। আমি তাদেরকে বলছিলাম, তোরা যা করলি এই বিচার আল্লাহ করবে। তারপরেই আমি তাদের থেকে চলে আসি। পুরো রাস্তা আমি কান্না করতে করতে বাড়ির মধ্যে প্রবেশ করি। তারপর আমি রুমের মধ্যে যাই। রুমের মধ্যে যেয়ে বিছানার উপর শুয়ে পড়ি। তারা আমাকে অনেক পরিমাণ আঘাত করে। আঘাতের চিহ্ন আমার শরীরের বিভিন্ন স্থানে স্পষ্ট দেখা যাচ্ছিল। পাশের রুম থেকে মা বলতেছিল, কিরে ভাত খাবি না? আমি মাকে বলতেছিলাম, মা আমি খাবো না, আমার ক্ষুধা নেই। মূলত 2টি কারণে সেই দিন আমি বাবা মার সামনে যাই নাই। 1 নাম্বার হলো তারা যে আমাকে আঘাত করছে সেটার চিহ্ন ভালোভাবেই বোঝা যাচ্ছিল। 2 নাম্বার হলো আমার কিছুই খেতে ইচ্ছা করতেছিল না। আমার মনটা খুবই খারাপ ছিল। এত আনন্দের মধ্যে আমি ছিলাম, অথচ তারা আমার মনটা খারাপ করে দিল। তারপর আমি বিছানায় শুয়ে শুয়ে আমার পরীটির জন্য অপেক্ষা করতে লাগলাম। আমার মনটা ভীষণ খারাপ ছিল। আমি ভাবলাম তার সাথে যদি একটু গল্প করি তাহলে আমার মনটা ভালো হয়ে যাবে। আমার মনটা ভীষণ খারাপ, কিন্তু সে তো আসছে না। এভাবে রাত 10টা, তাও আসে না। রাত 12টা, তারপরেও আসে না। রাত 2টা, তারপরেও আসে না। আমি খুবই চিন্তিত হয়ে যাই, কেননা তার সাথে পরিচয় হওয়ার পর থেকে এমন একটা দিন নাই যে আমার কাছে আসে নাই। হঠাৎ করে এমন কি হলো আজকে সে আমার কাছে আসলো না? গত রাত্রেই তাকে আমি বলেছিলাম আমি তোমাকে অনেক ভালোবাসি। গত রাত্রে আমাদের এত মজার একটা রাত কেটেছে, তাহলে কেন সে আজকে আসছে না? বিভিন্ন রকমের কথাবার্তা আমার মনের মধ্যে উকিঝুঁকি মারতে লাগলো। আমি তখন ভাবতে লাগলাম তার তো কোনো বিপদ হয়নি। যাই হোক, সেই রাত্রে আর সে আসে না। আমি তখন মনের কষ্ট নিয়ে ঘুমিয়ে যাই। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠি। ঘুম থেকে ওঠার পর মা আমাকে বলতেছিল, কিরে রাত্রে খাইলি না, কি হয়েছে?
আমি মাকে বলছিলাম মা কিছু হয়নি। তারপর আবারও সেই খেলার মাঠে যাই, সেখানে যে দেখি কিছু ছেলেপেলে খেলাধুলা করতেছে, আমি সেটাই বসে বসে দেখতেছিলাম। তখন একজন এসে আমাকে বলতেছিল, তুই জানিস গতকাল রাত্রে একটা ঘটনা ঘটছে? আমি বললাম কি হয়েছে? সে তখন আমাকে বলল সেই 4 জনের কথা। তারা নাকি ওই ব্রিজে বসেছিল, আনুমানিক রাত 1টার দিকে একটা পাগলা হাতি আমাদের জঙ্গল থেকে বের হয়। তারপর সেই হাতি তাদেরকে অনেক পরিমাণ আঘাত করে। একজনের নাকি হাত ভেঙে দিয়েছে, একজনের পা ভেঙে দিয়েছে, আর একজনের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এইভাবে প্রত্যেককে আঘাত করছে। তারা 4 জন নাকি এখন হসপিটালে ভর্তি আছে। এই কথাটা নাকি গ্রামে সবাই জানে। আমি যেহেতু অনেক দেরি করে ঘুম থেকে উঠছি, কাজেই আমি জানি না। এখানে আসার পরই শুনলাম। আমি তখন অবাক হয়ে যাই, মনে মনে অনেকটাই খুশি হই। আমি আল্লাহকে ধন্যবাদ জানাই। আমি বলেছিলাম তোদের বিচার আল্লাহ করবে, অবশেষে সেই বিচারটা আমি পাইলাম। আমি তখন বললাম, কি বলিস, এত বড় ঘটনা ঘটে গেল? সে আমাকে বলল, হ্যাঁ, আমাদের জঙ্গল থেকে এই পাগলা হাতি বের হয়েছে। আমি তখন বললাম, আমাদের জঙ্গলে তো একটা জঙ্গলি বিড়ালও নাই, এই জঙ্গল থেকে কিভাবে হাতি আসলো? তখন তারা বলতেছিল, হাতি কই থেকে আসলো জানি না, তবে একটা হাতি নাকি তাদেরকে আঘাত করছে। তারা 3 জন কোনো কথা বলতে পারতেছে না, তবে একজন বলছে একটা পাগলা হাতি তাদেরকে ধাওয়া করছিল। তো যাই হোক বন্ধুরা, আমার দেহে কিছুটা প্রাণ ফিরে আসে। আমার মনটা খুবই খারাপ ছিল গত রাত থেকে। আজকে এই খবরটা শোনার পর আমার মনটা ভালো হয়ে যায়। আমি আবারও আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বাড়িতে যাওয়ার পর মা বলতেছিল, কিরে তোর শরীরে এগুলো কিসের দাগ? আমি বললাম, মা আর বলিও না, গত রাত্রে আসার সময় রাস্তাতে পড়ে গিয়েছিলাম। অন্ধকার রাত্রে তো, যার কারণেই বুঝতে পারি নাই। মা তখন বলল, তুই একটু দেখে শুনে চলবি না? রাত্রেবেলায় তোকে বাইরে থাকতে বলছে কি? আমি বললাম, মা টেনশন নিও না, এমন কিছু হয় নাই। তখন মা আমাকে বলতেছিল, তুই শুনেছিস আমাদের গ্রামে একটা ঘটনা ঘটেছে? তুই তো রাত্রেবেলা ইদানিং ঘোরাঘুরি করিস। মা তখন বলল ওই 4 জনের কথা, তাদেরকে যে পাগলা হাতি আক্রমণ করেছে, তাদের অবস্থা খুবই খারাপ। মা আমাকে বলতেছিল ওরা ফেল করে এমনিতেই ওদের মন খারাপ, তার উপর এরকম একটা অঘটনা ঘটলো। আমি তখন মাকে বললাম, মা তুমি কাদের জন্য টেনশন করো? যেমন কর্ম তেমন ফল। তুমি তো ওদের বিষয় জানো না, এরা কি রকমের খারাপ। যদি জানতা তাহলে কখনোই এই কথা বলতা না। আমি তো অনেক খুশি। তুমি জানো না তারা কত খারাপ। আমি জানি, ওরা আমার বন্ধু। মা তখন বলল, না রে, এভাবে বলিস না, কারুর দুঃসময়ে কখনোই আনন্দ পেতে নেই। আমি মাকে বললাম, মা এত জ্ঞান দিও না, আমি খুব ভালোভাবেই জানি তোমাকে যদি সকল সত্যি কথা বলি তুমি নিজেই রাগ করবা। মা বলল, তোর সত্যি কথা আমার শোনার দরকার নেই। তুই জানিস তাদের বাবা মার কি অবস্থা? সবাই অনেক কান্নাকাটি করতেছে। তুই তো ঘুমাচ্ছিলি, আমি সকালবেলা তাদের বাড়িতে গিয়েছিলাম। তাদের বাবা মা অনেক কান্নাকাটি করতেছে। আমার খুবই খারাপ লাগতেছিল। আর যদি তোর সাথে এরকম হয়ে যাইতো আমার কেমন অবস্থা হইতো তুই জানিস? আমি বললাম, মা আমার সাথে এরকম হবে না, আমি তাদের মতো খারাপ না। তো যাই হোক বন্ধুরা, আমি রুমের মধ্যে প্রবেশ করি আর ভাবতে লাগি গতকাল রাত্রে আমার পরীটি আমার কাছে আসে নাই, এখন পর্যন্ত সে আসলো না। তার কি কোনো বিপদ হলো? কেন আমার কাছে আসলো না? তো বন্ধুরা, সেদিন রাত্রেবেলা যথারীতি খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে প্রবেশ করি। আমার মা বলতেছিল, কিরে তোর কি কোনো পড়াশোনা নাই? পড়াশোনা শুরু কর, সামনে তোর অ্যাডমিশন পরীক্ষা। মাকে বললাম, মা আর 2-1 দিন রেস্ট নেই, যখন পড়াশোনা শুরু করব তখন তো আর নিঃশ্বাস নেওয়ার সময় নাই, কাজেই আর 2-1 দিন রেস্ট নিতে দাও, তারপরে বই কিনে নিয়ে আসবো। তো যাই হোক বন্ধুরা, আনুমানিক রাত 9:30টার দিকে আমি অনুভব করতে পারি আমার রুমের মধ্যে এক ধরনের স্মেল। এই গন্ধটা অনেকটা সেই গোলাপের গন্ধের মতো। যখনই আমার নাকের মধ্যে প্রবেশ করলো আমি বুঝতে পারলাম সেই পরীটি আমার রুমের মধ্যে প্রবেশ করতেছে। আমি তখন অনেক অভিমান করলাম। আমি আর তার দিকে তাকাচ্ছি না। আমি চেয়ারের উপর বসেছিলাম, টেবিলের দিকে মাথা নিচু করেছিলাম। তারপরে আমি বুঝতে পারলাম সে আমার রুমের মধ্যে প্রবেশ করে মানুষ আকৃতির রূপ ধারণ করলো। আমাকে বলল, এই আসো, বিছানার উপর বসো। তখন আমি আর চেয়ার থেকে উঠতেছিলাম না, আমি তার দিকে তাকাচ্ছিলাম না। একটা সময় সে আমার সামনে আসে, আমার পিঠের উপর হাত দেয়। সে আমাকে বলল, তুমি এমন করছো কেন? তোমার কিছু হয়েছে? আমি তখন বললাম, না, আমার কোনো কিছু হয় নাই। তুমি আমার পিঠে হাত রাখছো কেন? তোমার সাথে আমার কোনো কথা নেই। তুমি আজকে আসছো কেন? তুমি চলে যাও। সে আমাকে বলল, তুমি কি আমার উপর রাগ করেছো? আমি বললাম, না, আমি কারোর উপর রাগ করি না, কারোর উপর রাগ করার অধিকার আমার নাই। পরীটি আমাকে বলল, আমি বুঝতে পেরেছি তুমি আমার উপর রাগ করেছো, গতকাল আসি নাই এই জন্য। তারপর সে আমার বিছানার উপর বসে আমাকে বলতেছিল, তোমাকে যারা আঘাত করবে আমি কি তাদেরকে ছেড়ে দিব? এটা নিয়েই আমি ব্যস্ত ছিলাম গত রাত্রে, যার কারণেই আমি তোমার কাছে আসি নাই। ভাবলাম আজকে আর না যাই। এই কথা শোনার পর সঙ্গে সঙ্গে আমি চেয়ার থেকে দাঁড়ালাম। আমি তার দিকে তাকালাম, তাকে বললাম, এই কি বললা তুমি? সে আমাকে বলল, গতকাল রাতে তোমার সাথে কি হয়েছিল
আমাকে খুলে বলো। আমি তখন বললাম, গতকাল রাত্রে আবার আমার সাথে কি হয়েছিল? পরীটি আমাকে বলল, আমি কিন্তু সবই জানি, তুমি বলবা নাকি আমি বলবো? সে আমাকে বলল, গতকাল রাত্রে সেই 4টা ছেলে তোমাকে অকারণে মেরেছে না? আমি বললাম, তুমি কি করে জানলা? সে তখন বলল, তুমি কোথায় কি করো না করো আমি সবই জানি। তোমাকে যারা আঘাত করবে আমি কি তাদেরকে ছেড়ে দিব? আমি তখন তার পাশে বসলাম, তার 2 হাত ধরলাম, ধরে বললাম, তাহলে তুমি সেই পাগলা হাতির রূপে তাদেরকে আঘাত করেছো? সে আমাকে বলল, হ্যাঁ, আমি বুঝতে পারতেছিলাম তারা তোমাকে আঘাত করতেছে। কাজেই সেই রাত্রে আমি সিদ্ধান্ত নেই তাদেরকে উচিত শিক্ষা দেব। আনুমানিক রাত 1টার দিকে তারা ওখানে বসেছিল। আমি একটা হাতির রূপ ধারণ করে তাদেরকে উচিত শিক্ষা দেই। আমার ইচ্ছা ছিল তাদেরকে একদম শেষ করে দেওয়ার, কিন্তু আমার মনের মধ্যে একটা দয়া হয়। ভাবলাম তোমার অনুমতি ব্যতীত এভাবে তাদেরকে শেষ করে দেব? কাজেই আমি তাদেরকে একদম শেষ করে দেইনি। তারা এখন হসপিটালে ভর্তি আছে। আমি বললাম, এটা তুমি কি করেছো? তুমি আমার অনুমতি ব্যতীত কেন এই কাজ করতে গেলা? হাজার হোক তারা তো আমার বন্ধু, তুমি কেন তাদের এত বড় শাস্তি দিলা? আমি তখন পরীটির উপর অনেক রাগ করি। আমি তখন তাকে বলি, তোমাকে এই কাজ কে করতে বলেছে? তুমি কি জানো তাদের ফ্যামিলি কি অবস্থা? তুমি তো শুধুমাত্র 4 জনকে আঘাত করেছো, কিন্তু তুমি কি জানো এই আঘাত 4টা পরিবারের উপর পড়ছে? তাদের বাবা মা ভালো নেই, তাদের ভাই বোন ভালো নেই, তাদের পরিবারের সকল সদস্যই তাদের জন্য টেনশনে আছে। তুমি কেন এত বড় কাজ করতে গেলা বলো তো? সে আমাকে বলল, আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই। আমার খুবই রাগ হচ্ছিল, রাগের মাথায় এই কাজটা করে ফেলছি। তবে তোমাকে একটা কথা বলি, তোমাকে যে দুঃখ দিবে সেই দুঃখ আমার হৃদয়ে লাগে, আর আমি যখন দুঃখ পাই তাকে আমি কখনো ক্ষমা করি না। তুমি যত যাই বলো, তোমার কোনো ক্ষতি হইলে সেই ক্ষতি আমি মেনে নেব না। তোমাকে যে আঘাত করবে তাকে আমি আঘাত করবই, এটা আমার ওয়াদা। তুমি যতই আমাকে মানা করো আমি শুনবো না। আমি তখন তাকে জড়িয়ে ধরি, তাকে বলি, আমাকে আঘাত করলে তুমি আঘাত পাও? তুমি আমাকে এত ভালোবাসো? সে আমাকে বলল, হ্যাঁ, তোমার আমার হৃদয় একটা। তোমার শরীরে কেউ আঘাত করলে আমার হৃদয়ে এসে আঘাত লাগে। বন্ধুরা, তারপর সেই পরীটি আমাকে বলল, তোমার জামাটা খোলো। আমি বললাম, আমি আমার জামা খুলবো কেন? তুমি কি করতে চাও? সে আমাকে বলল, আরে তুমি যেটা ভাবছো সেটা না, তুমি জামাটা খোলোই না। তারপর আমি আমার পরিহিত জামাটা খুলে দেই। তারপর সে আমার শরীরটা ভালোভাবে দেখতেছিল, তারা আমাকে কোথায় কোথায় আঘাত করছে। এখনো আঘাতের দাগ আছে। আমার শরীরটা কোনো কোনো জায়গায় কালো হয়ে আছে, কোনো কোনো জায়গায় লাল হয়ে আছে। তারপর আস্তে আস্তে সে আমার ওইখানে আদর করতে শুরু করলো। আমাকে বলল, তোমার জন্য ওষুধ আমি নিয়ে এসেছি আমাদের রাজ্য থেকে, এটা মালিশ করলে 2-1 দিনের মধ্যে তুমি পুরোপুরি সেরে যাবা। তারপরে সে আমাকে বলে, তুমি বিছানার উপর শও। তার কথা মতো আমি বিছানার উপর শুয়ে পড়ি। সে আমার আঘাতপ্রাপ্ত স্থানে ওই তেলটা ভালোভাবে মালিশ করে দিচ্ছিল। সে যখন মালিশ করে দিচ্ছিল আমার কাছে খুবই ভালো লাগতেছিল। মনে হচ্ছে নরম তুলতুলে কোনো কিছু দিয়ে আমার শরীরের উপর ব্রাশ করা হচ্ছে। আমার এতটাই ভালো লাগতেছিল, আমার ঘুম চলে আসতেছিল। একটা সময় আমি তার কোলের উপর মাথা রেখে শুয়ে পড়ি, আর সে আমার মাথা টিপে দিচ্ছিল, আমাকে অনেক আদর করতেছিল। কখন যে আমি ঘুমিয়ে পড়ি আমি জানি না। আমার ঘুম ভাঙে তার কথায়। সে আমাকে বলতেছিল, এই শুনছো, এই শুনছো, এখন ওঠো, আমি চলে যাব। আমি বলতেছিলাম, আরে মা, আমাকে ডাক দিও না তো, সকাল হয়েছে তো কি হয়েছে, আমি একটু ঘুমাই, এখন তো আমার কোনো কলেজ নাই। সে আমাকে বলল, আরে তুমি কারে কি বলতেছো? তখন চোখ খুলে দেখি আমার পরীটা। আমি তাকে বললাম, আরে তুমি, আমি কখন ঘুমিয়ে গিয়েছিলাম আমার তো মনেই নাই, আর তোমার কোলের উপর আছি, তুমি আমাকে বলবা না? সে আমাকে বলল, আমাকে এখন যেতে হবে। বন্ধুরা, তখন ফজরের আজানের ইলামটা দিচ্ছিল। সে আমাকে তখন বলল, কিছুক্ষণ পর ফজরের আজান দিবে, তার আগে আমি পৃথিবী ছেড়ে চলে যাব। জানোই তো, ফজরের আজান দেওয়ার পর আর মাগরিবের আজান দেওয়ার আগে আমাদের পৃথিবীতে থাকার নিয়ম নাই। আমি বললাম, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি শুয়ে পড়ি। তারপরে সে আমার কপালে চুমু দিল, আমাকে অনেকটাই আদর করলো, বলল, তুমি সাবধানে থাকিও, আর কোনো সমস্যা হলে আমাকে স্মরণ করিও। আমি যেখানেই থাকি আর যে হালতে থাকি তোমার কাছে আমি ঠিকই চলে আসব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। দিনের বেলায় তোমাকে তো আমি স্মরণ করলামই গতকাল, তুমি তো আসলা না। সে আমাকে বলল, আরে আমি তো জানি তোমার কোনো বিপদ হয়নি, কাজেই আমি চিন্তা করলাম রাত্রে তোমার সাথে যেয়ে দেখা করব। তোমার যদি কোনো বিপদ হয় তখন আমাকে বলবা, তখন আমাকে স্মরণ করবা, আমি বুঝতে পারবো, তখন তোমার সামনে আমি হাজির হব। তো বন্ধুরা, একটা সময় সেই পরীটি আমার জানালা দিয়ে বের হয়ে চলে যায়। আমিও তারপর ঘুম ঘুম চোখে জানালাটা বন্ধ করে দিয়ে আবারও ঘুমিয়ে যাই। তো যাই হোক, পরের দিন সকাল 10টার দিকে ঘুম থেকে উঠি। ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হই, খাওয়া দাওয়া করি, আব্বু আম্মুর সাথে অনেক গল্প করি। তারপর আবারও আমি আমার গ্রামের উদ্দেশ্যে বের হয়ে যাই। আসলে বন্ধুরা, আমি যেহেতু এখন অনেক ফ্রি, তাই বন্ধুদের সাথে অনেক আড্ডা দিচ্ছি। আমি যেখানে যাই না কেন, যার সাথে দেখা হয় না কেন, সবাই আমাকে অনেক সম্মান দিচ্ছে,
আমার জিনিসটা খুবই ভালো লাগতেছিল। তো যাই হোক বন্ধুরা, সেই দিন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কেটে যায়। যথারীতি আবারও রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আমি বিছানায় চলে যাই আর অপেক্ষা করতে থাকি কখন আমার প্রিয়তমা আসবে। আমার রুমের মধ্যে যখন এক ধরনের স্মেল, গোলাপ ফুলের গন্ধ আমার নাকে আসে, আমি তখন বুঝতে পারি আমার প্রিয়তমা আমার রুমের মধ্যে প্রবেশ করতেছে। তার কিছুক্ষণ পরে সে মানুষ আকৃতির রূপ ধারণ করে আমার বিছানার সামনে এসে বসার পরেই আমাকে সরাসরি বলতেছিল, তোমাকে আজকে আমি একটা জায়গায় নিয়ে যাব, তুমি কি আমার সাথে যাবা? আমি বললাম, কি, তুমি আমাকে নিয়ে যাবা? কিভাবে যাব? সে বলল, আমি যেভাবে নিয়ে যাই তুমি সেইভাবে যাবা, তবে যাবা কিনা সেটা বলো। আমি বললাম, ঠিক আছে যাওয়া যায়, তুমি আমাকে নিয়ে যাবা, আমি কিভাবে না বলি, আমি যাব, সমস্যা নাই। তো আমি তাকে বললাম, কোথায় নিয়ে যাবা সেটা তো বলো। সে আমাকে বলল, আমি তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেটা কিনা আমাদের রাজ্য নয়, আবার এটা পৃথিবীও নয়। এটা এমন একটা জায়গা যেখানে আসলে কোনো মানব জাতি থাকে না, যেখানে কোনো জিন জাতিও থাকে না। আমি মাঝে মাঝেই সেখানে যাই, অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর পরিবেশ। আমি মাঝে মাঝে সেখানে সময় কাটাইতাম আর মনে মনে ভাবতাম, আমার যখন কোনো প্রিয়তমা হবে তাকে নিয়ে এখানে ঘুরতে আসব। আমার কাছে মনে হচ্ছে সেইখানে যদি যেতে পারতাম তোমাকে নিয়ে, তাহলে আমার অনেক ভালো লাগতো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে যাওয়া যায়, কিন্তু আমার বাবা মা তারা তো এখনও ঘুমায়নি। আমি যদি তোমার সাথে যাই, কোনো কারণে যদি তারা আমার রুমের মধ্যে আসে এবং তারা যদি বুঝতে পারে আমি রুমের মধ্যে নাই, তাহলে কি একটা অবস্থা হবে তুমি বুঝতে পেরেছো? সে আমাকে বলল, এটা নিয়ে তোমার টেনশন করার দরকার নাই, আমি সব কিছুই প্ল্যান করেছি। তোমার বাবা মা কিছুক্ষণের মধ্যে শুয়ে পড়বে আর তাদের চোখে আমি এমন ঘুম দিব, তারা আজকে রাত্রে আর জাগা পাবে না, একদম কালকে সকালে ঘুম থেকে জাগ্রত হবে। আমি বললাম, তাই নাকি, তুমি এটাও করতে পারো? সে আমাকে বলল, আমি অনেক কিছুই পারি, তুমি কি দেখতে চাও? আমি বললাম, হ্যাঁ দেখতে চাই। সে বলল, তাহলে ঠিক আছে চলো আমার সাথে, আমাকে জড়িয়ে ধরো, আমি তোমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছি। আমি বললাম, তুমি আমাকে উড়িয়ে নিয়ে যাবা? এটা তো আমার স্বপ্নের মতো। ছোটবেলায় ভাবতাম আমি যদি উঠতে পারতাম, সেটা কি আমার জীবনে এখন সত্যি হবে? সে বলল, হ্যাঁ তুমি যদি চাও এটা তোমার সাথে বাস্তবেই ঘটবে। আমি বললাম, ঠিক আছে। আর কিছুক্ষণ পর আমার বাবা মা এখনো শয় নাই, তারা বসে বসে গল্প করতেছিল। আর কিছুক্ষণ পর আমি তোমার সাথে যাব। আমি তখন তার কোলের উপর মাথা রেখে তার সাথে গল্প করতেছিলাম, সেও আমাকে অনেক আদর করতেছিল। আমার এই পরীটা দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে আমি তাকে ছাড়া কখনোই থাকতে পারবো না। আমি যেন তাকে কত জনম ধরে চিনি। আমার কাছে আমার পরীটি নেশায় পরিণত হয়ে গিয়েছে। প্রত্যেক রাত্রে তার সাথে গল্প না করলে, তার কোলের উপর মাথা না রাখলে আমি যেন পাগল হয়ে যাই। আমার কিছুতেই ঘুম আসতে চায় না। আমার বাবা মা যদি এই বিষয়টা জানে তারা কিভাবে নেবে? আমার সমাজের লোকজন যদি এই বিষয়টা বুঝতে পারে তারাই বা আমাকে কি বলবে? সবার চোখে আমি একটা ভদ্র ছেলে, তারা যদি জানতে পারে তাহলে আমার মান সম্মান কই যাবে? আমি একটা পরীর সাথে এগুলো করি প্রত্যেক রাত্রে, কিন্তু এই পরীটি ছাড়া আমার কোনো গতি নাই। আমার আর পড়াশোনা মাথার মধ্যে ঢোকে না। আমি যতই পড়াশোনা মুখস্থ করতে চাই, কিন্তু কোনো পড়াশোনায় আমি মনে রাখতে পারি না। আমি যেন এই পরীটির উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল হয়ে গিয়েছি। সকল কাজে আমি তার থেকে পরামর্শ নেই, সকল আর্থিক সমস্যায় সে আমাকে সাহায্য করে, অনেক পরামর্শ দিয়ে সে আমাকে সাহায্য করে। সে যেটা বলে আমি সেটাই করি, তাতেই আমি ভালো রেজাল্ট পাই। এত সুবিধা পাওয়ার পর আমি তার থেকে কিভাবে দূরে থাকতে পারবো আমি জানি না। কাজেই সেজন্য আমার শরীরের একটা অংশ হয়ে গিয়েছে। তাকে ছাড়া আমি কখনোই বাঁচব না। যেভাবে হোক সারাটা জীবন আমি তাকে কাছে পেতে চাই। তো যাই হোক বন্ধুরা, তার সাথে গল্প করতে করতে একটা সময় দেখি পাশের রুম থেকে কোনো শব্দ আসে না। আমি বুঝতে পারলাম আমার বাবা মা ঘুমিয়ে গিয়েছে। আমি তখন পরীটিকে বললাম, আমার বাবা মা মনে হয় ঘুমাইছে, এখন আমরা যেতে পারি। সে আমাকে বলল, হ্যাঁ তোমার বাবা মা ঘুমিয়ে পড়ছে, আপাতত আজকে রাত্রে তারা আর জাগ্রত হবে না। তারপর আমরা দুজনেই বিছানা থেকে উঠে দাঁড়ালাম। সে আমাকে বলল, তুমি চোখ বন্ধ করে আমাকে শক্ত করে জড়িয়ে ধরবা, যদি আমাকে ছেড়ে দাও তাহলে কিন্তু পড়ে যাবা। যতক্ষণ না আমি তোমাকে বলবো চোখ খুলো, ততক্ষণ পর্যন্ত তুমি চোখ খুলবা না। যদি তুমি চোখ খুলছো তাহলে কিন্তু ভয় পাবা। আমি বললাম, আচ্ছা বাবা, এত ভালোভাবে বলার দরকার নাই, আমি তোমাকে এই যে জড়িয়ে ধরলাম আর চোখ খুলবো না। তারপরে আমি তাকে জড়িয়ে ধরি। আমার কাছে মনে হচ্ছে আমি তো রুমের মধ্যেই আছি, আমার পা আমার মেঝেতেই আছে, শুধুমাত্র চোখ বন্ধ করে তাকে জড়িয়ে ধরে আছি। এভাবে 1 থেকে 1.5 মিনিট পর সে আমাকে বলে, তুমি তোমার চোখটা খোলো। আমি তখন চোখটা খুলি। বন্ধুরা, আমি যেটা দেখতে পাই এটা দেখার জন্য মোটেও প্রস্তুত
পারছিলাম না। আমি দেখতে পাই আমি একটা সাগরের মাঝখানে আছি, চারিদিকে নীল পানি, আর এই সাগরের মাঝখানে একটা ছোট দ্বীপ। এই দ্বীপে অনেক সুন্দর পরিবেশ, চারিদিকে ফুলের গাছ, ফলের গাছ, মনোরম পরিবেশ, আশেপাশে কেউ নেই, শুধুমাত্র আমি আর সেই পরীটি। আমি তখন তাকে বললাম, আচ্ছা তুমি আমাকে কিভাবে নিয়ে আসলা? আমি তো আমার রুমে ছিলাম, আমি তো বুঝতেই পারলাম না কিভাবে আসলাম। সে বলল, তুমি বুঝতে পারবা না, এই ক্ষমতা মহান আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদেরকে দিয়েছে, এটা তুমি কখনোই বুঝতে পারবা না, আর এটার ব্যাখ্যা আমি তোমাকে করতেও চাই না, তুমি এটা বিশ্বাস পাবা না, কাজেই আস্তে আস্তে তুমি সবই জানতে পারবা। আপাতত আমরা এখন এই পরিবেশটা উপভোগ করি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কোনো একদিন এই রহস্য তুমি আমাকে খুলে বলিও, আজকে আমরা দুজন এই পরিবেশটা উপভোগ করি। তারপরেই আমি তখন তাকে আবারও জড়িয়ে ধরি, তার কপালে চুমু দেই, তার হাত ধরে আমরা আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম। এজন্য একটা ফুলের বাগিচা, চারপাশে ফুলের বাগান, মাঝখান দিয়ে একটা সরু রাস্তা। আমরা দুজন সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, চারপাশে মৌমাছি প্রজাপতি উড়ে যাচ্ছে, ফুলের মৌ মৌ গন্ধে চারপাশের পরিবেশটা একদম মনোরম। আমি মনের আনন্দে হাসতে শুরু করলাম। আমি তাকে মনের আনন্দেই বলতেছিলাম, আমি আর কখনোই এখান থেকে যাব না, আমি তোমাকে নিয়ে এখানে সংসার করব, আমাদের বাচ্চা কাচ্চা হবে, আমরা এখানেই থাকবো। সে তখন আমাকে বলতেছিল, বাড়িতে তোমার বাবা মা আছে, তাদের কি তুমি ভুলে গিয়েছো? আমি বললাম, ও আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম। তো যাই হোক, আমি আমার আবেগকে কন্ট্রোল করে বলতেছিলাম, আচ্ছা ঠিক আছে, আমরা মাঝে মাঝেই কিন্তু এখানে আসব, আমার জায়গাটা অনেক ভালো লেগেছে, আশেপাশে প্রচুর ফলের বাগান, হাত দিয়ে আমি ফলগুলো ছিঁড়তে পারতেছিলাম। আমি তখন তাকে বললাম, এই ফলকে আমি খেতে পারবো? সে আমাকে বলল, হ্যাঁ তুমি অবশ্যই খেতে পারবা, এগুলো সবই তোমার জন্য আর আমার জন্য। আমি তখন আমার হাত দিয়ে এক থোকা আঙ্গুর ছিঁড়ি, সেই আঙ্গুর আমি খাই, এত মিষ্টি আর এত সুগন্ধি আমি জীবনেও ভুলবো না। আমি তখন আমার নিজের হাত দিয়ে তাকে আঙ্গুর খাইয়ে দেই, সেও খায়। আমরা দুজন দুজনকে জড়িয়ে ধরে হাঁটতে শুরু করি, চারিপাশে পানি থই থই। হাঁটতে হাঁটতে আমি দেখতে পেলাম এক জায়গায় ফুলের বাগিচা, যেন পৃথিবীর সকল ফুল দিয়ে সেখানে বাগিচা তৈরি করা হয়েছে। সে আমাকে বলল, এটা তোমার জন্য, আসো আমরা দুইজন এই বাগিচার মাঝখানে বসে থাকি। আমি তার হাত ধরে সেই বাগিচার মধ্যে প্রবেশ করলাম। সেখানে দিনের আলোর মতো স্পষ্ট। সে সেখানে বসে পড়ল, আমি তার কোলের উপর মাথা রেখে সেই বাগিচার মধ্যে শুয়ে পড়লাম। সে আমাকে বলতেছিল, এই আমাদেরকে এখন যেতে হবে। আমি বললাম, মাত্র তো আসলাম। সে আমাকে বলল, মাত্র না, এখন আনুমানিক রাত 4টা বাজে, কিছুক্ষণ পর ফজরের আজান দিবে, তোমাকে ফজরের আজান দেওয়ার আগেই তোমার বাড়িতে রেখে আসবো। আমি বললাম, কি বলো, এত সময় হয়ে গেল? সে বলল, হ্যাঁ, এখানে একবার আসলে সময় কোন দিক দিয়ে যায় বোঝা মুশকিল, মাঝে মাঝেই আমি এখানে আসি। আমি যখন আসতাম তখন একাই আসতাম, একা খুব একটা ভালো লাগতো না, আজকে আমার কাছে অনেক ভালো লাগতেছে, আর এই ভালো লাগার কারণ শুধুমাত্রই তুমি। আবারও আমি তোমাকে নিয়ে আসব, আমি বিভিন্ন জায়গায় তোমাকে নিয়ে ঘুরবো, আমি তোমাকে নিয়ে আমি আমার রাজ্যে যাব, আমার রাজ্যের আরও ভালো ভালো জায়গা আছে, সেগুলো তোমার সাথে পরিচয় করিয়ে দেব, আমার রাজ্যের অনেক খাবার আমি তোমাকে নিজ হাতে খাওয়াবো, আজকে তুমি চলো। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে, চলো আমাকে নিয়ে যাও। যথারীতি সে আগের মতোই আমাকে বলতেছিল, আমাকে জড়িয়ে ধরো। আমি তাকে চোখ বন্ধ করে জড়িয়ে ধরি। 1 থেকে 1.5 মিনিট পর আমাকে বলে, চোখটা খোলো। তারপরেই আমি দেখি আমি আমার রুমের মধ্যে আছি, এজন্য স্বপ্নের মতো। আমি কোন দিক দিয়ে রুম দিয়ে বের হলাম আমি নিজেও জানি না, আবার কোন দিক দিয়ে রুমের মধ্যে এসে প্রবেশ করলাম সেটাও জানি না, এটা যেন একদম স্বপ্ন। আমি তাকে বললাম, তুমি তো আমাকে একদম স্বপ্নের জীবন দিয়েছ, এরকম জীবন তো আমি স্বপ্নেও কখনো চিন্তা করতে পারিনি, আমি তো তোমার মতো জিন হয়ে গেলাম, একদম উড়ে উড়ে যাইতে পারতেছি, উড়ে উড়ে আসতে পারতেছি। সে তখন আমাকে বলল, আরে পাগল, এটা তো মাত্র শুরু। তো যাই হোক, সে আমাকে বলল, আচ্ছা তুমি থাকো, কিছুক্ষণ পরেই ফজরের আজান দিয়ে দেবে, তার আগেই আমি আমার রাজ্যে চলে যাব, তুমি ঘুমাও, রেস্ট নাও। আমি তাকে বললাম, আচ্ছা দাঁড়াও। তারপরে আমি তার কপালে চুমু দেই, তাকে বলি, তুমি সাবধানে যেও, আর তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তারপর সে আমাকে আদর করে, আদর করার পরেই জানালা দিয়ে হাওয়া হয়ে যায়, মুহূর্তের মাঝে সে আমার থেকে ভ্যানিশ হয়ে যায়। আমি তারপর জানালাটা বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়ি। বন্ধুরা, পরবর্তী ঘটনাগুলো শুনতে চাইলে অবশ্যই 3 নম্বর পর্ব শুনতে হবে। আপাতত আজ এ পর্যন্তই। 3 নম্বর পর্ব আরো বেশি রোমান্টিক হতে চলেছে। 3 নম্বর পর্বে আমি এমন কিছু কথা বলবো যেটা আপনারা কখনো চিন্তাও করতে পারবেন না। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এত সময় থাকার জন্য ধন্যবাদ।